হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং জাতীয়তাবাদী আন্দোলন এবং কত সালে সেই জাতীয়তাবাদী আন্দোলনগুলো হয় সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপি হোক বা রেলওয়ে গ্রুপটি হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু ইতিহাসের সাল গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে সেটা মনে রাখতে হবে। চলুন একের পর এক জেনে নিই। বঙ্গভঙ্গ আন্দোলন, যেটা হচ্ছে স্বদেশী আন্দোলন বলা হয়, এটা হয়েছিল 1905 সালে। মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। ঠিক আছে। কংগ্রেসের বিভক্তি হয় 1907 সালে, সেটাকে বলা হচ্ছে সুরাট অধিবেশন। হোমরুল আন্দোলন 1916 সালে। লখনৌ চুক্তি হয়েছিল ডিসেম্বর 1916 সালে। মন্টেগু ঘোষণা হয় 20 আগস্ট 1917 সালে। খিলাফত আন্দোলন হয়েছে 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে। রাওলাট অ্যাক্ট 19 মার্চ 1919 সালে। ঠিক আছে। তো রাওলাট অ্যাক্ট ছিল একটা মানে ব্রিটিশদের মানে ভারতীয়দের যে সভা সমিতি রয়েছে সেই সভা সমিতিকে নিষেধাজ্ঞা করার জন্য রাওলাট অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল। মানে এই রাওলাট অ্যাক্ট আইন অনুসারে ভারতীয়রা কোনো রকমের সভা সমিতি বা মিটিং করতে পারে না। ঠিক আছে। তো এই জন্য রাওলাট অ্যাক্ট নিয়ে এসেছিলো। এটা হচ্ছে একটা নৃশংসমূলক অ্যাক্ট। ঠিক আছে। যেখানে ভারতের বাক স্বাধীনতাকে পুরোরূপে খর্ব করে দেওয়া হয়েছিল, অ্যাসোসিয়েশনের স্বাধীনতাকে খর্ব করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। তো 1920 সালের 18 মে হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। 1920 সালের 18 মে হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। হ্যাঁ। 1920 সালের ডিসেম্বরে কংগ্রেসের নাগপুর অধিবেশন হয়। তো তাহলে এটা মনে রাখতে হবে যে এটা অনেকবার কোয়েশ্চেন এসেছে যে নাগপুর অধিবেশন কত সালে হয়। তো নাগপুর অধিবেশন 1920 সালে হয়। 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলন, যেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টস। ঠিক আছে। চলুন জেনে নিই পরেরটা। চৌরি চৌরার ঘটনা ঘটে। চৌরি চৌরার ঘটনা ঘটে 5 ফেব্রুয়ারি 1922 সালে। ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেন গান্ধীজি। আসলে আসলে গান্ধীজি অসহযোগ আন্দোলন মানে অহিংসা আন্দোলনকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং ওই অসহযোগ আন্দোলনের মাধ্যমে পুরোপুরি মাত্রায় যেটা বলা যেতে পারে যে ব্রিটিশদেরকে কোনো রকমের সহযোগিতা না করার কথা বলা হয়। ঠিক আছে। ব্রিটিশদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটাকে প্রত্যাহার করার কথা বলা হয়। এক্ষেত্রে বিভিন্ন রকম স্টুডেন্ট গ্রুপস রয়েছে বা আন্দোলনকারী তারা যোগদান করে, সারা ভারতব্যাপী আন্দোলন চলে। কিন্তু চৌরি চৌরা নামক একটা জায়গায় একটা ঘটনা ঘটে যায় যে যেখানে একটা থানাকে মানে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যেখানে অনেক পুলিশকর্মী মারা যায়। তো এখানে হিংসার ঘটনা এসে পড়ে, যে কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলনকেও কিন্তু প্রত্যাহার করে নেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো চৌরি চৌরার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে। 5 ফেব্রুয়ারি 1922 সালে ঘটে। স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়? 1923 সালের 1 জানুয়ারি স্বরাজ পার্টি গঠিত হয়। তো এক্ষেত্রে বন্ধুগণ কিছু কোয়েশ্চেন আছে, স্বরাজ পার্টির ফাউন্ডার কে ছিলেন বা এগুলোকে আমি পড়ে নিয়ে আসবো। তো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন অক্টোবর 1924 সালে গঠিত হয়। সাইমন কমিশন 1927 সালের 8 নভেম্বর নিযুক্ত হয়েছিলেন। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল বা কে কে ছিল? এই সময় প্রশ্নগুলো আমি পরবর্তী সময়ে আমি নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলে থাকবে, লাইক শেয়ার করবে। আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিওস প্রোভাইড করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম রিলেটেড থাকবে, ফালতু কোয়েশ্চেন থাকবে না। ঠিক আছে। সাইমন কমিশন 1927 সালে 8 নভেম্বর নিযুক্ত হয়েছিল। 1928 সালে 3 ফেব্রুয়ারি ভারতে সাইমন কমিশনের আগমন ঘটে। এটা নিযুক্ত হয়েছিল 1927 সালে 8 নভেম্বর, আর 1928 সালে 3 ফেব্রুয়ারি ভারতে সাইমন কমিশনের আগমন ঘটে। নেহরু রিপোর্ট আগস্ট 1928 সালে হয়। বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ মানে অনেকগুলো সত্যাগ্রহ আছে, যেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল। ঠিক আছে। খেদা সত্যাগ্রহ, এগুলো খুবই মানে মহাত্মা গান্ধীর যে লেড মানে ন্যাশনাল মুভমেন্টসগুলো ছিল সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে
বারদৌলি সত্যাগ্রহ তো ওটাই 1928 সালের অক্টোবরে বারদৌলি সত্যাগ্রহ মানে হয়। লাহোর পদযাত্রা কত সালে হয়? লাহোর পদযাত্রা হয় 8 এপ্রিল 1929 সালে। 1929 সালের ডিসেম্বরে কংগ্রেসের লাহোর অধিবেশন বসে আর কি, ঠিক আছে। তো কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে হয়? 1929 সালে হয়। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কত সালে হয়? 7 সেপ্টেম্বর 1931 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক। দ্বিতীয় গোলটেবিল বৈঠক আর প্রথম গোলটেবিল বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। 2 জানুয়ারি 1930 সালে তারিখে স্বাধীনতা দিবসের ঘোষণা হয়। 2 জানুয়ারি 1930 সালে। লবণ সত্যাগ্রহ কত সালে হয়? 1930 সালে, ঠিক আছে। 12 মার্চ 1930 থেকে 5 এপ্রিল 1930 পর্যন্ত লবণ সত্যাগ্রহ হয়। কে লিড করেছিলেন? গান্ধীজি লিড করেছিলেন এই সত্যাগ্রহটি। আইন অমান্য আন্দোলন, আমরা আইন কি মানব না, এই আন্দোলন 6 এপ্রিল 1930 সালে হয়। প্রথম গোলটেবিল আন্দোলন, এটা 12 নভেম্বর 1930 সালে। প্রথম গোলটেবিল আন্দোলন, এটা মানে প্রথম গোলটেবিল বৈঠক সম্মেলন আর কি বলা যেতে পারে। তো এখন টাইপিংয়ে একটু গন্ডগোল হয়েছে। গান্ধী আরভিন চুক্তি 1931 সালের কতই মার্চ? 8ই মার্চ, ঠিক আছে। এরপর হচ্ছে জেনে নিই সাম্প্রদায়িক পুরস্কার হয়েছিল 1932 সালে। তো এটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড, এটাকে ইংলিশে কমিউনাল অ্যাওয়ার্ডস বা এসব কিছু বলে আর কি। যাই হোক, পুনা চুক্তি সেপ্টেম্বর 1932 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক 17 নভেম্বর 1932 সালে হয়। 1934 সালের মে মাসে কংগ্রেস সোসাইটি পার্টি গঠন করে। 1934 সালের মে মাসে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন হয়। ফরওয়ার্ড ব্লক গঠন হয় কত সালে? 1 মে 1939 সালে, ঠিক আছে। তো পার্টি সম্পর্কিত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ, কারণ ডাব্লিউবিপিএসসি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা রিভাইজ করতে পারো, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু স্ট্যাটিক জিকে আসে। সে ফুড ইন্সপেক্টরের পরীক্ষা হোক বা যে কোনো ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন সব থেকে বেশি, যেগুলো পুরনো জিকে, হিস্ট্রি রিলেটেড জিকে হতে পারে, যেমন কোন অভয়ারণ্য কোন মানে অঞ্চলে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত, এরকম ধরনের ভূগোলের কোয়েশ্চেন হতে পারে, কিছু জীববিজ্ঞানের কোয়েশ্চেন হতে পারে। তো স্ট্যাটিক জিকে খুবই ইম্পর্টেন্স, এবং স্ট্যাটিক জিকেগুলোকে প্রায়োরিটি দেওয়া তোমাদের লক্ষ্য। প্রথম কিন্তু প্রায়োরিটি ওটাকেই দিতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমাদেরকে রিভাইজ করে চলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে, কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন স্ট্যাটিক জিকে থেকে আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে। অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হবে, বিশেষ করে রেলওয়েজ, গ্রুপ ডি, সিইডি, এগুলো কিন্তু মিক্সচার কোয়েশ্চেন থাকে, স্ট্যাটিক জিকেস থাকে, এর পাশাপাশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো স্ট্র্যাটেজিক্যালি যদি পড়া হয় তাহলেই কিন্তু সাকসেস পাওয়া যেতে পারে। মেন প্রশ্নটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি প্রশ্ন করতে হবে, মানে পড়তে হবে, স্মার্ট পড়তে হবে। তুমি যদি পড়াশোনা করো অনেকক্ষণ পর্যন্ত, 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করো, তাহলে মেন্টাল প্রেশারও আসতে পারে। তোমাকে কম পড়তে হবে, বাট এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে তোমার পড়াশোনাটা কাজে লাগে, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, ম্যান কোয়েশ্চেন্সগুলো দেখতে হবে যেইগুলো বিগত বছরে এসেছে। আর ওয়েস্ট বেঙ্গলের প্যাটার্ন সেটাই। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কম্পিটিশন পরীক্ষাগুলো হয়, আমিও দিয়েছি, সেট পরীক্ষা দিয়েছি, ইউজিসি নেট পরীক্ষা দিয়েছি, WBSI পরীক্ষা দিয়েছি। এখানে একটা জিনিস মূলত দেখেছি যে বিগত বছরের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তারা ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করে বা সেই রকমের প্যাটার্নটাকেই তুলে ধরার চেষ্টা করে। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে SSC CGLs বা SSC রেলওয়ে, গ্রুপ ডি রেলওয়ে, এগুলোতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে সবচেয়ে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিভাইজ করা খুবই জরুরি। তো ঠিক আছে, এই পার্সপেক্টিভে তোমাদেরকে দেখতে হবে যে কোন প্যাটার্নে কোয়েশ্চেন্সটা আসছে, কীরকম ধরনের কোয়েশ্চেন্সটা দিচ্ছেন মানে এক্সামাইনার,
সেই বিষয়টাকে সামনে রেখে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং তুমি যেটা টার্গেট করছো, সে ডাব্লিউবিপি হোক বা ডাব্লিউবিপিএসসি হোক, তুমি যেটা টার্গেট করছো তাহলে সেই টার্গেট অনুযায়ী পড়তে হবে, তবেই সেখানে সাকসেস হবে। সেটের ক্ষেত্রে যখন আমি সেট এক্সাম দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে আমিও টার্গেট করেছিলাম। যে পুরনো কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে আমি ঘেটেছি, প্যাটার্নটাকে দেখেছি, প্যাটার্নটা কী এবং কোথায় কী রকমের কোয়েশ্চেন্স দিচ্ছে, সেই প্যাটার্ন অনুযায়ী পড়াশোনা করেছি। তো এই ধরনের পড়াশোনা স্মার্ট ওয়ার্কস না করলে মানে সাকসেস হওয়াটা অনেকটা কঠিন, কারণ কম্পিটিশনস বাজার, অনেক দীর্ঘদিন ধরে কম্পিটিশন বেড়েই চলেছে, লাখের পর লাখ স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে। তাহলে তোমাকে দেখতে হবে, তোমাকে স্মার্ট ওয়ার্কসটা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, জেনে নি পরেরটা। পুনা চুক্তি সেপ্টেম্বর 1932 সালে, তৃতীয় গোলটেবিল সম্মেলন 17 নভেম্বর 1932 সালে। ঠিক আছে, এটা বললাম। তো ফরওয়ার্ড ব্লক 1 মে 1939 সালে। স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস 22 ডিসেম্বর, এটা আমার টাইপিংয়ে একটু ভুল হয়েছে। ঠিক আছে, পাকিস্তানের দাবি 24 মার্চ 1940 সালে কিন্তু পাকিস্তানের দাবি প্রথম উত্থাপিত হয়। আগস্ট রেজলিউশনস 8 আগস্ট 1940 সালে, আগস্ট রেজলিউশন যেটাকে বলা হয়। ভারত ছাড়ো প্রস্তাব 8 আগস্ট 1942 তারিখে, ভারত ছাড়ো প্রস্তাব। 1942 সালের মার্চ মাসে ক্রিস মিশনের প্রস্তাব আসে। সিমলা মিশনস কত সালে হয়? সিমলা সম্মেলন 25 জুন 1945 সালে। নৌ বিদ্রোহ 19 ফেব্রুয়ারি 1946 সালে হয়। নৌ বিদ্রোহটা খুবই গুরুত্বপূর্ণ। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, 19 ফেব্রুয়ারি 1946 সালে। ঠিক আছে, 1946 সালের 15 মার্চ প্রধানমন্ত্রী এটলির ঘোষণা। ঠিক আছে, 24 মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশনের আগমন হয়। তাহলে ক্যাবিনেট মিশনের আগমন কত সালে হয়েছিল? 24 মার্চ। এটা মনে রাখতে হবে যে ক্যাবিনেট মিশনের আগমন কত সালে হয়েছিল? 24 মার্চ 1946 সালে। ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হয় 26 আগস্ট 1946 সালে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ভারতের স্বাধীনতার পূর্বে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে 2 সেপ্টেম্বর 1946 সালে। তো বন্ধুগণ, এখান থেকে অন্তর্বর্তী সরকার থেকেও আসে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, অন্যান্য মন্ত্রীগুলো কে ছিলেন। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকেই মূলত স্ট্যাটিক জিকেগুলোর থেকেই কোয়েশ্চেন্সগুলোকে তুলে ধরার চেষ্টা করে। মাউন্টব্যাটেন পরিকল্পনা 3 জুন 1947 তারিখে। 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। ঠিক আছে, এইগুলো হচ্ছে খুবই ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে, ইতিহাসের স্ট্যাটিক জিকে, এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং পরবর্তী সময়ে আমি জিওগ্রাফি, লাইফ সায়েন্স বা এর পাশাপাশি আরও কিছু স্ট্যাটিক জিকেসগুলো যেগুলো তোমাদের মানে এক্সাম রিলেটেড, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি পাশে থাকার জন্য।